তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সিটেট পরীক্ষার বাংলা পেডাগোজির ক্লাস আমরা প্রতিদিন কন্টিনিউ করছি। তো আজকে আমরা তার থেকে প্র্যাকটিস সেট 4 যেটা আমরা নিয়েছি আমাদের হাতে। তো এখানে বিভিন্ন পেডাগোজির কিছু কোয়েশ্চন, অতি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস এর কোয়েশ্চন সহ অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা ডিসকাস করব, যেগুলি পেপার 1 পেপার 2 দুটির ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপনারা যারা পেপার 1 পেপার 2 দিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, সবগুলো আজকে আমরা ডিসকাস করব। সুতরাং আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি ডিসকাস করবেন যে কারেক্ট আনসারগুলো কী হয়, ঠিক আছে? কারণ আপনারা কারেক্ট আনসার কী হবে সেটা যদি আপনারা বলতে পারেন তাহলে আপনাদের কনফিডেন্স লেভেল যেটা থাকবে সেটা হাই হবে। এবং বাংলা সম্পূর্ণ কোর্স আমরা এই চ্যানেলের মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করছি। সুতরাং আপনারা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো চলুন দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি চলে যাই আজকে আমাদের প্রথম প্রশ্ন। এখানে দেখুন প্রথম প্রশ্ন কী বলেছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাষা শিক্ষার উদ্দেশ্য নয়? ঠিক আছে ভাই, তো নিম্নলিখিতের মধ্যে কোনটা ভাষা শিক্ষার উদ্দেশ্য নয় সেটা আপনারা বলুন তো কারেক্ট আনসার কী হতে পারে। কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কোয়েশ্চন নাম্বার 91 কী হতে পারে কারেক্ট আনসার। 1 নম্বর দিয়েছে, দেখুন কী দিয়েছে, দেখুন ভাবনার প্রকাশ। 2 নম্বর ভাষার বৌদ্ধিকতা। 3 নম্বর হচ্ছে লিখন দক্ষতা। 4 নম্বর হচ্ছে মৌলিকতা। তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা বলুন তো ভাই, কারেক্ট আনসার কী হবে? ভাষা শিক্ষার উদ্দেশ্য। তো ভাষা শিখতে গেলে আমাদের ভাবনার প্রকাশ থাকতে হবে। কি আমরা ভাবনা প্রকাশ করব, আমার মনে কি চলছে এবারে সেটা কিন্তু আমি আপনাকে বলতে হবে। সেটা আমার মনের ভাবটা আপনার কাছে প্রকাশ করতে হবে। কিসের মাধ্যমে প্রকাশ করব? ভাষা শিক্ষার মাধ্যমে প্রকাশ করব। সুতরাং এটা একটা উদ্দেশ্য। তারপর ভাষার বৌদ্ধিক যেটা রয়েছে, তো ভাষা ব্যবহার কিভাবে করতে হয়, ভাষার বৌদ্ধিকতা আমাকে জানতে হবে, ভাষার মৌলিকতা জানতে হবে। কিন্তু ভাষা শিক্ষার উদ্দেশ্য নয় বলেছি, এখানে কারেক্ট আনসার হবে লিখন দক্ষতা বা প্রফিসিয়েন্সি ইন রাইটিং। তো শুধুমাত্র আমি যে লেখলেই যে আমার ভাষার শিক্ষার যেটা উদ্দেশ্য হলো সেটা যে সাকসেস হলো সেটা নয়। সুতরাং অ্যাকর্ডিং টু অপশন এখানে 3 হবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভাষা দক্ষতার প্রসঙ্গে কোন বক্তব্যটি সত্য নয়? কী হবে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, খুব তাড়াতাড়ি। দেখুন অপশনে কী বলেছে, ভাষা দক্ষতার উন্নয়নে অনুশীলনের চেয়ে ভাষা আদর্শ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিশুরা কেবল শোনা, বলা, পড়া এবং লেখার ক্রম অনুযায়ী শিখে। বিদ্যালয়ে বলা এবং লেখার দক্ষতার উপর বিশেষ করে জোর দিতে হবে আমাদের। ভাষার 4টি দক্ষতার সবকয়টি পারস্পরিক সম্পর্কযুক্ত। তো এখানে আমাদের কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 92। বলুন তো ভাই কারেক্ট আনসার কী হতে পারে? তো প্যাডাগোজির ভাষায় কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ ওয়ার্ড রয়েছে। আমরা যখন প্যাডাগোজির আনসারগুলো সলভ করব তখন আমাদের সেই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলো অবশ্যই জানতে হবে। তো পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো বাংলা ভাষার পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড শুধুমাত্র আপনারা আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে পাবেন। তো আপনারা এক্ষুনি যদি এই ভিডিওটি দেখে না থাকেন তো আজকের ক্লাসের পরে এই ভিডিওটি আপনারা সার্চ করবেন, ইউটিউবে গিয়ে লিখবেন পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড বেঙ্গলি সহজগুরু লিখে আপনারা ইউটিউবে সার্চ করলে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আপনারা কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন। এখানে একটা শব্দ দেওয়া আছে কেবল, অনলি বা অ্যালোন, সেটা ইংলিশ টার্ম। কেবলমাত্র বা শুধুমাত্র বা মুখস্থ করা, এই ধরনের অনেকগুলো শব্দ আছে। এই শব্দগুলো দেখা মাত্র আমরা বলতে পারি যে এটা আমাদের নেগেটিভ ওয়ার্ড। কেবলমাত্র, কারণ প্যাডাগোজিতে কেবলমাত্র শুধুমাত্র এই ধরনের কোনো ওয়ার্ড ব্যবহার হয় না। কারণ কি, কেবল যে ওই সিস্টেমেই শিখবে সেরকম কোনো কথা নয়, অন্য বিভিন্ন উপায় রয়েছে আমাদের। তো এখানে বলেছে সত্য নয়, অর্থাৎ কোয়েশ্চনে কিন্তু নেগেটিভ বলেছে, কোনটা সত্য নয়। তো কেবল ওয়ার্ডটা আমাদের হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভের আনসারটা কিন্তু নেগেটিভ হবে। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? আর বিশেষ আমরা অপশন দেখার প্রয়োজন নেই, এই ওয়ার্ডগুলি দেখেই আমরা কারেক্ট আনসার করতে পারি। এখানে দেখুন, ভাষার ব্যাকরণ না জেনেও একটি শিশু সেই ভাষা দ্রুত শেখে নেয়, এ কথাটা কে বলেছিলেন? ভাষার ব্যাকরণ না জানলেও একটা শিশু সেই ভাষাটা খুব তাড়াতাড়ি শিখতে পারে, এই কথাটা কে বলেছিলেন? মহর্ষি পতঞ্জলি, লর্ড সুইট, লর্ড ম্যাকলে, তারপর হচ্ছে জন পিয়াগেট বা জিন পিয়াগেট আমরা যাকে বলি। তো এখানে দেখুন কোয়েশ্চন নাম্বার 93 কারেক্ট আনসার কী হতে পারে? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই কারেক্ট আনসার কী হতে পারে, কারণ আপনাদের কমেন্টের উপরে আপনাদের কনফিডেন্স লেভেলটা ডিপেন্ড করছে, আপনারা কতটুকু কারেক্ট আনসার করতে পারবেন। ভাষার ব্যাকরণ না জেনেও একটি শিশু সেই ভাষা দ্রুত শেখে নেয়, এ কথাটা কে বলেছিলেন?
মহর্ষি পতঞ্জলি, লর্ড সুইট, লর্ড মেকলে না জেন পিয়াগেট? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে কি, আপনারা যারা অপশন নাম্বার 3 দিচ্ছেন লর্ড মেকলে, 100% কারেক্ট ভাই। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে লর্ড মেকলে এই কথাটা বলেছিলেন। নেক্সট প্রশ্ন দেখুন, শ্রেণীকক্ষে পড়ানোর সময় আপনার ছাত্ররা ভাষার বিভিন্ন প্রশ্ন ও সংশয় আপনার সামনে হাজির করে, এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? ধরে নিন আপনি ক্লাসরুমে পড়াতে যাচ্ছেন, এমন সময় আপনার ছাত্ররা কিছু সংশয় বা কিছু প্রশ্ন তাদের মধ্যে আসলো, হঠাৎ আপনাকে একটা প্রশ্ন করে বসলো, ঠিক আছে, হঠাৎ তারা আপনাকে একটা কনফিউশন প্রশ্ন করলো যে স্যার আপনি যে বললেন এই প্রশ্নের এই হবে, তো এটা কি হতে পারে স্যার? এই ধরনের অনেক আমরা পরিস্থিতির সম্মুখীন হই। তো ছাত্ররা অনেক সময় প্রশ্নটা জানে না, উত্তরটা জানে না। তো এই প্রশ্নটা, এই ক্ষেত্রে আপনার করণীয় কী বা এই সময় আপনি কি করবেন? নাম্বার 1 অপশন, আপনি তৎক্ষণাৎ তৈরি হয়ে তাদের সংশয় দূর করবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। আপনি তাদের প্রশ্ন ও সংশয় লিখে দেবেন এবং লিখে নেবেন, আপনি তাদের পয়েন্টটা নোট ডাউন করে নেবেন এবং তাদের বলবেন যে আমি পরের দিন আগামীকাল আমি তোমাদের সেই আনসারটা আমি তোমাদের দেব। তারপর হচ্ছে আপনি তাদের বই থেকে পড়ে নিতে বলবেন এবং পরে আলোচনার মাধ্যমে তাদের সংশয় দূর করবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। আপনি বলবেন যে তোমরা বই পড়ে নাও, বই পড়লে সব সমস্যার সমাধান পেয়ে যাবে, আর পরে আমরা ডিসকাশনের মাধ্যমে এটা তোমার সমস্যার সমাধান করে দেব। আরেকটা হচ্ছে কি, আপনি ওই সব ছাত্রের তিরস্কার করে অনুশাসন বজায় রাখবেন। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি, ছাত্ররা যখন কোনো সংশয়ের মুখোমুখি হয় তখন এজ এ শিক্ষক আপনি কি করবেন? আপনি ধরে নিন আপনি আমাকে একটা প্রশ্ন করলেন যে স্যার এই প্রশ্নের আনসারটা কি হবে। আপনি এজ এ শিক্ষক, আপনি একজন টিচার, ধরে নিন আপনি একজন শিক্ষক, আপনি এবার ক্লাস করাতে যাচ্ছেন বা ক্লাস কন্টিনিউ করছেন, এমন সময় আপনাকে যদি একটা ছাত্র যদি প্রশ্ন করে যে স্যার সবসময় প্যাডাগজির প্রশ্ন নিজের দিকে, নিজের ক্ষেত্রে নিয়ে ভাববেন এবং নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে ভাববেন এবং কোনো কোনো সময় নিজেকে একজন প্রাইমারি লেভেলের স্টুডেন্ট হিসেবে ভাববেন, তখন দেখবেন আপনার আনসার আপনি পেয়ে গেছেন। এখানে দেখুন তো, এখানে বলেছে যে স্যার আপনি আমাকে যে প্রশ্ন করলেন, অর্থাৎ ছাত্ররা যে প্রশ্নটা করলো, আপনি কি করেন? আপনি বলেন যে না এই প্রশ্নটা আমি লিখে নিলাম, নোট ডাউন করলাম, আমি পরের দিন আমি আপনাদের আনসারটা বলে দেবো। তার মানে আপনার কোয়ালিটি মোটেই নেই। আপনার যদি কোয়ালিটি থাকতো আপনি সঙ্গে সঙ্গে কিছু না কিছু তার একটা আনসার দিতে পারতেন। সুতরাং আপনার কোয়ালিটি কিন্তু নাই, সুতরাং অপশন নাম্বার 2টা হলো না। আপনি তাদের বই থেকে পড়ে নিতে বলবেন। আরে বাবা, বই থেকে সে যদি পড়ে নিতে পারতো, যদি বুঝে নিতে পারতো, তাহলে আপনাকে জিজ্ঞাসা করার কী প্রয়োজন আছে? তার কি প্রয়োজন আছে আপনাকে জিজ্ঞেস করার? মোটেই না। আপনি ওইসব ছাত্রের তিরস্কার করবেন, আপনি ছাত্রকে তিরস্কার করবেন নাকি? মোটেই না। সুতরাং অপশন 1 ইজ দ্য রাইট আনসার। আপনি তৎক্ষণাৎ তৈরি হয়ে তাদের সংশয় দূর করবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। প্যাডাগজির আনসার সলভ করা খুব সহজ। আপনি প্রথমত কোনটি আনসার কারেক্ট হবে এইটি আপনি খুঁজবেন না। আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলি, কোনটা আনসার কারেক্ট হবে এইটা আপনি খুঁজবেন না। আপনি প্রথমে খুঁজবেন যে কোনটা আনসার হবে না, কোনটা আনসার হবে না এটা আপনি খুঁজুন। এইটা যদি বাঁচতে বাঁচতে পরে শেষ মুহূর্ত আপনার কাছে যেটা বেঁচে থাকবে সেটাই হবে কারেক্ট আনসার। মুখস্থ করার অভ্যাসের কারণে ছাত্রদের কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়? ছাত্ররা অনেক সময় মুখস্থ করে অনেক কিছু শিখে নেয়, তো সেই মুখস্থ করার যেটা অভ্যাস, এই অভ্যাসের কারণে ছাত্রদের কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়? তাদের মেধার বিকাশ হয় না, তাদের আত্মবিশ্বাস শেষ হয়ে যায়, তারা শ্রেণীর শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তারা প্রকৃত গভীর চিন্তা করতে পারে না। এখানে কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 95। মুখস্থ করার অভ্যাসের কারণে ছাত্রদের কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়? ছাত্ররা যখন মুখস্থ করে কোনো কিছু শিখে নেয় তখন তাদের ক্ষতি হয়। কি ক্ষতি হয়? তাদের মেধার বিকাশ হয় না, মেধার বিকাশ হয় না, আত্মবিশ্বাস শেষ হয়ে যায়। আত্মবিশ্বাস শেষ হয় না, কেন শেষ হয় না? তারা হয়তো মুখস্থ করেও ফার্স্ট ডিভিশন পেয়ে গেল বা সেকেন্ড ডিভিশন পেয়ে গেল, ডিস্টিংগুইশিং মার্ক পেয়ে গেল, তার আত্মবিশ্বাস কিন্তু জায়গাতে থাকবে যে ইয়েস আমি তো মুখস্থ করেও কিন্তু শিখে নিয়েছি। এখানে সে তার ক্ষতি হয় না। তারা শ্রেণীর শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে না, তারা শ্রেণীর শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয় না। কারণ কি? কারণ সব ছাত্রদের সঙ্গে তারাও কিন্তু তাল মিলিয়ে চলতে পারে। কেউ বুঝে শিখে বা কেউ মুখস্থ করে শিখে নেয়, সবার সঙ্গে সমানভাবে তাল মিলাতে পারে। এটাও কারেক্ট আনসার হলো না। ঠিক আছে, তাদের মেধার বিকাশ হয় না সেটা আমরা বলতে পারবো না, মেধারও বিকাশ হয়। মেধার বিকাশ হয় যার কারণেই তারা ফার্স্ট ডিভিশন, ডিস্টিংগুইশ মার্ক তারা পেয়ে থাকে। এখানে কারেক্ট আনসার হবে তারা গভীর চিন্তা করতে পারে না। যে কোনো ব্যাপারে আপনি তাকে মুখস্থ করে দিলেন, সে মুখস্থ করে জিনিসটা শিখে গেল, কিন্তু সে গভীর চিন্তা করার যেটা সুযোগ সেটা সে পেল না। বা এই আনসারটা কেন হলো কারেক্ট আনসার? আপনি যদি এমসিকিউ মুখস্থ করে নেন তাহলে হয়তো বা আপনি পরীক্ষা পাস করে নিতে পারবেন, কিন্তু আপনি চিন্তা করার সুযোগ পাবেন না, কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার থাকবে না। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন,
ভাষা শিক্ষায় প্রস্তাবনামূলক পদ্ধতির একটি সুবিধা হলো বা ইন্ডাকটিভ পদ্ধতির একটি সুবিধা কি? কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন তো ভাই। কোয়েশ্চন নাম্বার 96। ইন্ডাকটিভ পদ্ধতির মাধ্যমে আমরা যদি তাদেরকে শেখাই তাহলে কি একটা লাভবান হতে পারে। ছাত্রদের গৃহকার্য করতে দেওয়া হয় না, ছাত্রদের মধ্যে মুখস্থ বিদ্যার অভ্যাস তৈরি হয় না, শ্রেণীকক্ষের মধ্যে অনুশাসন বজায় থাকে, তারপর স্বল্প সময়ের মধ্যে ছাত্ররা অনেক বেশি শিখতে পারে। এখানে কারেক্ট আনসার কি হবে? ইন্ডাকটিভ মেথড কি সেটা আপনারা অবশ্যই কনসেপ্টের ক্লাস থেকে দেখে নেবেন। তো দেখুন, ছাত্রদের গৃহকার্য করতে হয় না, সেটা ভুল। ছাত্রদের গৃহকার্য সবসময় দেওয়া হয় ইন্ডাকটিভ মেথডে। অনুশাসন বজায় থাকে, এটা হচ্ছে না। স্বল্প সময়ের মধ্যে ছাত্ররা বেশি শিখতে পারে, সেটাও নয়। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে ছাত্রদের মধ্যে মুখস্থ বিদ্যার অভ্যাস তৈরি হয় না, এটা হচ্ছে তার একটা সুবিধা। কারণ মুখস্থ বিদ্যা যদি হয় তাহলে মুখস্থ বিদ্যা যদি শিখে তাহলে কি হয়, আমরা এইমাত্র দেখলাম যে তারা কি করতে পারে না, গভীর চিন্তা করতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার গভীর চিন্তা করার সুযোগ দেওয়া হয়, অর্থাৎ মুখস্থ বিদ্যার অভ্যাস এই ক্ষেত্রে তার তৈরি হয় না। অভিব্যক্তি ও মতের হলো ভাষার সবচেয়ে ভালো মাধ্যম। অভিব্যক্তি ও মতের কি হলো, এখানে একটা ড্যাশ থাকবে। অভিব্যক্তি এবং মতের কি, যেটা ভাষার সবচেয়ে ভালো মাধ্যম। অভিব্যক্তি ও মতের প্রচার, অভিব্যক্তি ও মতের সংগ্রহ, অভিব্যক্তি ও মতের বিনিময় এবং উপরের সবগুলি। ভাষার সবচেয়ে ভালো মাধ্যম তখনই হবে যখন আমরা মতের বিনিময় করব। ঠিক আছে ভাই? যখন আমরা মতের বিনিময় করব তখন আমরা সেই ভাষাটা খুব ভালো করে শিখতে পারবো। সুতরাং এক্সচেঞ্জ বা বিনিময় ইজ দ্য রাইট আনসার। একটি ভারতীয় শিশুর শেখার প্রয়োজন। একটা ভারতীয় শিশুর শিখতে হয় কোন ভাষাটা তার শিখতে হবে সেটা জানতে হবে। মাতৃভাষা, মাতৃভাষা ও একটি আঞ্চলিক ভাষা, তারপর হচ্ছে মাতৃভাষা এবং ইংরেজি ভাষা, তারপর হচ্ছে যে কোনো 3টি ভাষা। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে দেখুন তো। একটি ভারতীয় শিশুর শেখার প্রয়োজন মাতৃভাষা, মাতৃভাষা এবং একটি আঞ্চলিক ভাষা, মাতৃভাষা এবং একটি ইংরেজি ভাষা, যে কোনো 3টি ভাষা। আমরা ত্রিভাষা নীতি পড়েছি, নিশ্চয়ই আপনারা জানেন ত্রিভাষা নীতি। তো ভারতবর্ষে কিন্তু ত্রিভাষা নীতি প্রচলিত রয়েছে। সুতরাং একটি ভারতীয় শিশুর 3টি ভাষা শেখার প্রয়োজন রয়েছে। একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার অন্যতম চ্যালেঞ্জ হলো ইনক্লুসিভ ক্লাসরুম কি, সেটা পুরো একদম ডিটেলস আমরা 30 মিনিটের একটা ক্লাস প্রোভাইড করেছি আপনাদের জন্য, সঙ্গে এমসিকিউ রয়েছে ইনক্লুসিভ এডুকেশনের, সেটা আপনারা দেখে নেবেন। কারণ সবগুলো কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনি 100% ভালো নম্বর পরীক্ষায় আশা করতে পারেন। আর কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনি পরীক্ষায় ভালো নম্বর আশা করতে পারেন না। সুতরাং কনসেপ্টের ক্লাসগুলি আপনারা মনোযোগ সহকারে আগে দেখার চেষ্টা করুন। উপযুক্ত ভাষা শিক্ষার প্রতিবেশের উন্নতির অভাব, উপযুক্ত শিক্ষা সামগ্রীর অভাব, ছাত্রদের দক্ষতার বর্ণসংকরতা, ছাত্রদের আগ্রহের অসমতা। ইনক্লুসিভ ক্লাসরুমে যখন ভাষা শিক্ষা দিই তখন আমাদের একটা চ্যালেঞ্জ হিসাবে দাঁড়ায়। কোনটি চ্যালেঞ্জ হিসাবে দাঁড়ায়? উপযুক্ত ভাষা শিক্ষার যেটা প্রতিবেশ বা পরিবেশ সেটা কিন্তু পাওয়া যায় না, সেটার উন্নতির একটা অভাব দেখা যায় ইনক্লুসিভ এডুকেশনে। কারণ সবাই সমানভাবে তাল মেলাতে পারে না, এই যে শিক্ষক হিসাবে ওনাকে তাল মিলাতে হয়, এক্ষেত্রে কিছুটা কষ্ট হয়। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোনটি মাতৃভাষা শিক্ষার জ্ঞান লক্ষণ নয়? এখানে বলেছে নয়। মাতৃভাষা শিক্ষার জ্ঞান লক্ষণ নয় কোনটা? ভাষা তথ্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন, বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান পাওয়া, উচ্চারণ বিষয়ে জ্ঞান অর্জন, ভাষার বিভিন্ন ধরনের লেখার বিষয়ে জ্ঞান অর্জন। তো মাতৃভাষা শিক্ষার জ্ঞানের লক্ষ্য নয়, এখানে উচ্চারণ বিষয়ে জ্ঞান অর্জন, এটা হবে কারেক্ট আনসার, এটা নয়। নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি শিক্ষণ পদ্ধতি? নেক্সট কোয়েশ্চন, কারেক্ট আনসার কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করুন। নিম্নলিখিতের মধ্যে কোনটি একটা শিক্ষণ পদ্ধতি? নির্বাচন পদ্ধতি মানে সিলেকশন মেথড, আগ্রহ পদ্ধতি মানে ইন্টারেস্ট মেথড, প্রেরণা পদ্ধতি মানে মোটিভেশন মেথড,
তারপর হচ্ছে উপরোক্ত সবগুলি। কারেক্ট আনসার কী হবে? নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি শিক্ষণ পদ্ধতি? তো শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে কোনটি কারেক্ট আনসার হবে? এখানে দেখুন সিলেকশন পদ্ধতি, ইন্টারেস্ট পদ্ধতি, মোটিভেশন পদ্ধতি, এই সবগুলি হবে কারেক্ট আনসার। উপরের সবগুলি হবে কারেক্ট আনসার। নেক্সট, ভাষা শিক্ষার শ্রাব্য দৃশ্য সামগ্রী যে কারণে উপযোগী হয় তা হলো সঠিক উচ্চারণ, সঠিক লেখা, সঠিক পড়া, উপরের কোনোটি নয়। শ্রব্য দৃশ্য, শ্রব্য দৃশ্য মানে যে দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে। সে যদি দেখে এবং শুনে যে কোনো একটা সামগ্রী, ধরে নিলাম আমরা টেলিভিশন বা টিভির মধ্যে সে দেখতেও পাচ্ছে এবং শুনতে পাচ্ছে, তো দেখা এবং শোনার মধ্যে সে কি ভালো মতো পড়তে পারবে? সে দেখে এবং শুনে কি পড়তে পারবে? মোটেই না। দেখে এবং শুনে সে কি লিখতে পারবে? না। কিন্তু দেখে এবং শুনে সে, যেহেতু শ্রবণের কথা এখানে এসেছে, দেখুন যে এখানে যেহেতু লিসেনিংয়ের কথা এসেছে, তো লিসেনিং করলে কি হয়? সে সঠিক উচ্চারণটা খুব ভালো করে শিখতে পারবে। এবং সে দেখছে, যে কোনো জিনিস দেখে দেখে যদি শেখা হয়, মানে প্র্যাকটিক্যাল বাস্তব লাইফে সেটা সম্পর্কযুক্ত, যদি কোনো তাদের টিভি সিরিয়াল যদি তাদের দেখাই, বা টিভির মধ্যে ভালো পর্দায় যদি কোনো একটা ভালো ক্লাস তাদেরকে দেখাই, তখন সে জিনিসটা খুব ভালো করে দেখতে পারবে, মানে বুঝতে পারবে। এবং সে যেহেতু লিসেন করছে, তো লিসেন করছে, শুনছে, শুনলে কি হবে? তার যেটা উচ্চারণ, ঠিক আছে, উচ্চারণটা তার কী হবে? খুব ভালো করে সে জিনিসটা উচ্চারণটা খুব ভালো করে করতে পারবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে সঠিক উচ্চারণ। নেক্সট, এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা বলুন তো ভাই। প্রতিকারযোগ্য শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং একটি পদ্ধতি যা কী করে? সমস্যা চিহ্নিতকরণের মাত্রাকে বাড়িয়ে দেয়, সমস্যা দূর করার সফলতা প্রদান করে, অগোছালোভাবে সমস্যা উপস্থাপন করে, না সমস্যার প্রতি ভাষানীতির জ্ঞান সরবরাহ করে? প্রতিকারযোগ্য শিক্ষণে আমরা কি করি? প্রতিকারযোগ্য শিক্ষণ মানে যে সকল ছাত্রদের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলি আমরা কি করি? দূর করি। মানে যারা সবার সঙ্গে তাল মিলিয়ে একসঙ্গে চলতে পারছে না, অর্থাৎ যারা পিছিয়ে রয়েছে ছাত্ররা, অন্যান্য ক্লাসের অন্যান্য ছাত্রের তুলনায় যারা পিছিয়ে রয়েছে, তাদের কেন পিছিয়ে রয়েছে, তাদের কি সমস্যা রয়েছে, এই সমস্যাগুলি আমরা দূর করার চেষ্টা করি। একটি সামগ্রিক শ্রেণীকক্ষে মানে ইনক্লুসিভ ক্লাসরুমে ছাত্ররা বেশিরভাগ সময় যেখানে ভুল করে, ইনক্লুসিভ ক্লাসরুমে তারা বেশিরভাগ সময় ভুল করে, পড়ায়, লেখায়, বলায়, না উপরের সবগুলিতে? তো এখানে কারেক্ট আনসার কী হবে? 100 কী হলো ভাই? আপনারা কমেন্ট করছেন না ভাই, কী হলো? একটি সামগ্রিক শ্রেণীকক্ষে ছাত্ররা বেশিরভাগ সময় যেখানে ভুল করে, পড়ার ক্ষেত্রেও তারা ভুল করে, লেখার ক্ষেত্রেও ভুল করে, বলার ক্ষেত্রেও ভুল করে। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে উপরোক্ত সবগুলি ইজ দ্য রাইট আনসার। ব্যাকরণ যেমন আচরণগত তেমনই তাত্ত্বিক, এই বক্তব্যের সঙ্গে আপনি কতদূর সহমত? দেখুন প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। এখানে কথা হচ্ছে আপনি কতদূর সহমত। এখানে আপনার ব্যক্তিগত মতামত যদিও প্রশ্নে চাইছে, কিন্তু সেটা আপনার ব্যক্তিগত যদি মনে হয় যে না আমি সহমত নই, আপনি যদি সহমত নই যদি দিয়ে দেন আপনার ব্যক্তিগত মত অনুসারে, সেটা কিন্তু কারেক্ট আনসার হবে না। এটা আসলে প্র্যাকটিক্যালি সেটা কতটুকু সত্য, এই কথাটা প্র্যাকটিক্যালি কতটুকু সত্য বা ভাষাতাত্ত্বিকদের মতে কতটুকু সত্য, এই কথাটা বলেছে। আর এখানে যে বলেছে আপনার মত অনুযায়ী কতটুকু সহমত, এটা একটা ভ্রান্ত ধারণা আপনার পরীক্ষায় ভুল করার জন্য, আপনি যাতে আনসারটা ভুল করতে পারেন সেই টেকনিক। তো আমরা তো টেকনিক আপনাদের শিখিয়ে দিয়েছি ভাই, আর ওই ধরনের টেকনিক আপনারা অনেক টেকনিক আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন, শিখে যাবেন। তো এই ক্ষেত্রে আপনারা এই জিনিসটাকে আপনারা মাথায় দেবেন যে আপনি কতদূর সহমত বলেছে, তো আপনার এখানে পার্সোনাল অভিমত আপনি দিতে যাবেন না। এখানে এই কথাটা আদৌ কতটুকু সত্য বা আদৌ সেটা কি বাস্তব বা আদৌ ভাষাতাত্ত্বিকরা কি সেরকম কথা বলেছেন, এই দিক দিয়ে আপনাদেরকে বিচার করতে হবে। আপনার পার্সোনাল কোনো থিঙ্কিং এখানে আপনি কাজে লাগাবেন না, নতুবা ভুল করবেন। কারণ পার্সোনাল লাইফে আমাদের অনেকজনের অনেক চিন্তাধারা থাকতে পারে। তো আমি বললাম যে না এই প্রশ্নের কারেক্ট আনসারের সঙ্গে আমি সহমত, আপনি বললেন না স্যার এটা আংশিক সহমত, আরেকজন বন্ধু বলবে না স্যার সহমত নই, আরেকজন বলবে স্যার সহমত হতেও পারি আবার নাও হতে পারি। কারণ মানুষের চিন্তাধারা তো আলাদা, তাই না? সুতরাং এখানে আপনি আপনার মত অনুযায়ী দিয়ে আনসার করেন, তাহলে আনসার কিন্তু ভুল হবে। তো এটা কারেক্ট আনসার হবে 105-এর কারেক্ট আনসার। এটা কারেক্ট আনসার হবে পুরোপুরি সহমত। কারণ কি? এটা বাস্তবসম্মত। ব্যাকরণ যেমন আচরণগত তেমনই তাত্ত্বিক, কথাটা একদম সত্য। তো যেহেতু কথাটা একদম সত্য, তাই এখানে কারেক্ট আনসার হচ্ছে পুরোপুরি সহমত। নেক্সট, উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের ভাষার প্রতি আগ্রহ জাগ্রত করতে প্রয়োজন। ভাষার প্রতি আমরা তাদের আগ্রহ যদি জাগ্রত করতে চাই, তাহলে কিসের প্রয়োজন হবে? 106, ছাত্রছাত্রীদের বই পড়তে বলা হবে, ছাত্রছাত্রীদের অধিক মাত্রায় বিশ্লেষণ
করতে বলা হবে, ছাত্রছাত্রীদের বেশি মাত্রায় তলিখন করতে দেওয়া হবে, ছাত্রছাত্রীর ব্যাকরণগত জ্ঞান বৃদ্ধি করতে হবে। কারেক্ট আনসার কী হবে 106? বলুন তো কমেন্ট বক্সে। উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্তরের কথা বলা হচ্ছে এখানে। ছাত্রছাত্রীদের ভাষার প্রতি আগ্রহ, এটা হবে আগ্রহ। ভাষার প্রতি আগ্রহ যদি আমরা জাগাতে চাই তাহলে কিসের প্রয়োজন হবে? মানে ছাত্রছাত্রীদের কিন্তু আপনি আগ্রহ সৃষ্টি, ইন্টারেস্ট, ক্লাসের প্রতি তারা যদি আগ্রহ না থাকে, আপনি তাকে যত শিক্ষা দেন সে কিন্তু সেই শিক্ষায় আপনি তাকে কী করতে পারবেন না, এখানে আপনি তাকে একটা গুরুত্বপূর্ণ স্টেজে নিয়ে যেতে পারবেন না। তো আগ্রহ সৃষ্টি করার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওএলডি, মানে ওল্ড, সেটা মাথায় রাখবেন। ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, মানে মৌখিক ভাষার বিকাশ বা মৌখিক বিশ্লেষণ করতে বলা হবে ছাত্রছাত্রীর অধিক মাত্রায়, তখন তারা আগ্রহ বা ইন্টারেস্ট লাভ করবে। নেক্সট, মৌখিক উপস্থাপনা, যেটা ওএলডির কথাই মতো বলেছিলাম, ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সেই কথাটা বারবার এসেছে এবং ওএলডি থেকে কিন্তু একটা প্রশ্ন এবার আসার চান্স রয়েছে। দেখুন, মৌখিক উপস্থাপনায় নিম্নলিখিত কোন পদ্ধতিটি উপযুক্ত নয়? মৌখিক উপস্থাপনায় নিম্নলিখিত কোন পদ্ধতি উপযুক্ত নয়? স্বর উপস্থাপন, কবিতা আবৃত্তি, মুখোমুখি উপস্থাপন, সংকেত ভাষার মধ্য দিয়ে উপস্থাপন। মৌখিক উপস্থাপন বলতে এখানে কি বোঝাচ্ছে? মৌখিক মানে আপনি কথা বলবেন, কথা বলার ক্ষেত্রে এখানে কোনটা উপযুক্ত নয়? তো এখানে দেখুন, আমরা সংকেত যেটা ব্যবহার করি সাইন ল্যাঙ্গুয়েজ, সংকেত অনেক সময় আমরা চুপ থাকি, আমরা অনেক সময় কি হাতের ইশারায় অনেকজনকে ডাকি, তাই না? মুখ দিয়ে ডাকলাম এদিকে তুমি এসো, এটা না বলে আমরা অনেক সময় হাতের ইশারায় তাকে ডাকি যদিকে আসো, বা হাত দিয়ে ইশারা করে তাকে আমরা যে কোনো জিনিস নিষেধ করতে পারি যে এটা করবে না। তো এটা হচ্ছে কি সংকেত ভাষা, সে কিন্তু বুঝতে পারছে আমি তাকে ইয়েস বলছি কি নো বলছি, সংকেত দিয়ে বোঝাচ্ছি হাতের ইশারায় বা চোখের ইশারায় বা আমার ফেস কাটিং বা আমার ফেস ভ্যালু দেখে, আমার ফেস দেখে সে হয়তো কিছুটা বুঝে যাচ্ছে, এটা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। তো এই ক্ষেত্রে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি কিন্তু কি আমি মুখ দিয়ে কিছু আওয়াজ বের করেছি? তো মুখ দিয়ে যখন ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, মুখ দিয়ে যখন কোনো ভাষা ব্যবহার করছি না, তাহলে সেখানে কি মৌখিক উপস্থাপনা হলো না ভাই? সুতরাং এখানে বলেছে কোনটা নয়, সুতরাং নয় হচ্ছে কি সংকেত ভাষার মধ্য দিয়ে উপস্থাপন ইজ দ্য রাইট আনসার। মানুষের মাতৃভাষার জ্ঞানের উন্নয়ন ততটাই গুরুত্বপূর্ণ যতটা মাতৃদুগ্ধের। দেখুন, প্রশ্ন আমাদের প্রায় সেমই পরীক্ষায় আসে, কিন্তু প্রশ্নটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় আমাদেরকে গুমরাহ করার জন্য বা আমাদের ভ্রান্তিটাকে জাগ্রত করার জন্য। এই ধরনের সেম প্রশ্ন আমি একটা প্রিভিয়াস ক্লাস দিয়েছিলাম, এখানে সেম প্রশ্ন আমরা পেয়েছিলাম একটা PYQতে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে একটা প্রশ্ন এসেছিল। কি প্রশ্ন? মানুষের মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, কথাটা কে বলেছিলেন বা এই কথাটার সঙ্গে নিচের কোন ব্যক্তি জড়িত? ঠিক আছে, এখানে প্রশ্ন একদম সেম জিনিসটা একটু ঘুরিয়ে দিয়েছে। কি দিয়েছে দেখুন, মানুষের মাতৃভাষায় জ্ঞানের উন্নয়ন ততটাই গুরুত্বপূর্ণ যতটা মাতৃদুগ্ধের। আসলে জিনিসটা কিন্তু একদম সেম কথাটা বলেছে, তাই না? তো যেহেতু সেম কথা বলেছে, সুতরাং এখানে কারেক্ট আনসার 108 কী হবে? এটা কারেক্ট আনসার হবে মহাত্মা গান্ধী। এই কথাটা কে বলেছিলেন? মহাত্মা গান্ধী এই কথাটা বলেছিলেন। যদি ছাত্রদের এমন একটা ভাষার মাধ্যমে পড়ানো হয় যেখানে তাদের ভালো আধিপত্য নেই, আমি এমন একটা ভাষায় ছাত্রদের পড়ালাম যে ভাষাটা ছাত্ররা ভালো মতো বুঝতে পারে না বা এই ভাষায় ছাত্রদের জ্ঞান নাই, তখন কি হবে? প্রকৃত গভীর চিন্তা ভাবনা সম্ভব নয়, ছাত্ররা মুখস্থ বিদ্যা বা জেনে তেনে প্রকারে মনে রাখতে অভ্যস্ত হয়ে উঠবে, ছাত্ররা পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে বা উপরের সবগুলি এখানে হতে পারে। তো কারেক্ট আনসার এখানে কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 109। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, কারেক্ট আনসার কী হবে? এমন একটা ভাষার মাধ্যমে আমি তাকে পড়ালাম, তাদের সেই ভাষাটা সে ভালো করে বুঝতে পারে না, তখন কি হবে? তার এই ক্ষেত্রে সে তার গভীর চিন্তাভাবনা প্রকাশ করতে পারবে না, এটাও কারেক্ট। কিন্তু সে পারছে না, কিন্তু তাকে তো যে কোনো প্রকারে জিনিসটা শিখতে হবে, তাই না? মনে রাখতে হবে, তাই তো? তো ছাত্ররা মুখস্থ বিদ্যার আশ্রয় নেবে, এটাও কারেক্ট। এবং যে জিনিসটা আমি ভালো করে বুঝতে পারি না, তার প্রতি কি আমার ইন্টারেস্ট থাকবে? মোটেই না, আমার আগ্রহ সেখানে হারিয়ে ফেলবো। সুতরাং এখানে উপরের সবগুলি অর্থাৎ অপশন নাম্বার 4 হয়ে যাবে এই ক্ষেত্রে আমার কি কারেক্ট আনসার। নেক্সট, ভাষা শিক্ষায় ভাষার আয়ত্তীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষিত হলো শোনা ও বলা, কেবল শোনা, কেবল পড়া, কেবল লেখা। ভাষা যেটা আয়ত্ত করব, আয়ত্তটা আমি কিভাবে করব? হয়তো শুনে করব, নতুবা বলে আমি আয়ত্ত করব। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে কি শোনা এবং বলা।
নেক্সট প্রশ্ন কি হবে দেখুন তো কারেক্ট অ্যান্সার। ভাষা শিক্ষায় পড়ার উপাদানগত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, পড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? অল্প সময়ে অধিকতর জ্ঞানের সরবরাহ, কম সময়ে আমরা অধিকতর জ্ঞান লাভ করতে পারি যদি ভালো টিচার করতেই পারি। পাঠ্য উপাদানের অন্তর্গত মোটা দাগের বিষয়গুলিকে উপযুক্ত ব্যাখ্যা দেওয়া। তো আমরা এই মোটা দাগের বিষয়গুলিকে আমরা সবসময় ব্যাখ্যা দিতে পারি না, তাই এটা হচ্ছে আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2। পাঠ্য বিস্তার প্রতি ছাত্রদের মনোযোগ আকর্ষণ। ইয়েস, মনোযোগ আকর্ষণ তো আমরা করি, যখন ভালো মতো পড়াই তখন মনোযোগ আকর্ষণ হয়। পাঠদান প্রক্রিয়া শিক্ষকদের কম শ্রমদান করা বা কম পরিশ্রম লাগে। ঠিক আছে, এটাও যদি ভালো টিএলএম দিয়ে যদি আমি ভালোভাবে বুঝাতে পারি তো কম পরিশ্রমে আমি তাদের বুঝাতে পারবো। সুতরাং এই মোটা দাগের বিষয়গুলোকে উপযুক্ত ব্যাখ্যা দেওয়া ইজ দ্য রাইট আনসার। মেধাবী ছাত্রদের উচ্চারণ এবং শব্দভাণ্ডার বেশি ভালো হয়, এই কথাটা কে বলেছিলেন? টেরম্যান, ফিশার, থাম্বা না এদের সবাই? মেধাবী ছাত্রদের উচ্চারণ এবং শব্দভাণ্ডার বেশি ভালো হয়, এই কথাটা কে বলেছিলেন? কারেক্ট আনসার কী হবে? টেরম্যান, ফিশার, থাম্বা না এদের সবাই একই কথা বলেছিলেন? কারেক্ট আনসার কী হবে বলুন তো? তো আপনারা শুনলে আশ্চর্য হবেন যে টারমান, ফিশার, থাম্বা সবাই কিন্তু ওই সেম কথাটাই বলেছিলেন। আরও অনেক সাইকোলজি আছে যারা একই কথা বলেছিলেন যে মেধাবী ছাত্রদের উচ্চারণ এবং শব্দভাণ্ডার বেশি ভালো হয়, এবং এটা আদৌ কিন্তু সত্য। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে এদের সবাই। শব্দের অর্থ স্পষ্ট বা ক্লারিফাই করার ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হলো, একটা শব্দের অর্থ যদি আমরা স্পষ্ট করতে চাই তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি কি? শব্দ ব্যাখ্যা বা এক্সপ্লেন করা, অভিধান থেকে দেখে নেওয়া, বাক্যের শব্দের ব্যবহার অনুযায়ী ছাত্রদের আন্দাজ করার সুযোগ দেওয়া, ভাষা শিক্ষার মধ্য দিয়ে শব্দের অর্থকে স্পষ্ট করা। কী হবে? কোয়েশ্চেন নাম্বার 113 প্রশ্নের আজকের কারেক্ট আনসার কী হবে বলুন তো? এবং আমরা যে কন্টিনিউ সিরিজ স্টার্ট করছি, এই সিরিজে 500+ কোয়েশ্চন থাকবে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন 500+। তো 500+ যে প্রশ্নগুলো আমরা ডিসকাস করব সবগুলো আপনারা সাথে থাকুন, প্রত্যেকটি সেটে আপনারা পাবেন কিছু কিছু প্রশ্ন করে, সবগুলো আমরা ডিসকাস করবো প্রতিদিন যতটা সম্ভব হয়। সুতরাং প্রত্যেকটা ক্লাস আপনারা ভালো করে দেখতে থাকুন, প্রতিদিন আমাদের লাইভ ক্লাস হচ্ছে। তো শব্দের অর্থ স্পষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হলো বাক্যে শব্দের ব্যবহার অনুযায়ী ছাত্রদের আন্দাজ করার সুযোগ দেওয়া। বাক্যে শব্দের ব্যবহার অনুযায়ী ছাত্রদের আন্দাজ করার সুযোগ দেওয়া হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। মুদ্রিত পাঠ ব্যতি রেখে দ্বিতীয় ভাষা শেখানোর জন্য নিম্নলিখিত কোনটি সাহায্য করে? মুদ্রিত পাঠ ছাড়া, মুদ্রিত যেটা বই রয়েছে প্রিন্টেড বই, এই বইটা বাদ দিয়ে আমরা দ্বিতীয় ভাষা শেখানোর জন্য কোন পদ্ধতিটা আমরা খুব ভালো করে ব্যবহার করতে পারি? প্রাকৃতিক পদ্ধতি, ভাষা নিমজ্জন পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি নাকি পরিস্থিতিগত পদ্ধতি? এই ক্ষেত্রে আমরা যে পদ্ধতি ব্যবহার করি সেটা আপনারা জেনে রাখুন, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথড। তো গ্রামার ট্রান্সলেশন মেথড কি, বিভিন্ন ন্যাচারাল অ্যাপ্রোচ কি, ল্যাঙ্গুয়েজ ইমেশন অ্যাপ্রোচ কি, সিচুয়েশন অ্যাপ্রোচ কি, ডাইরেক্ট মেথড কি, ইনডাইরেক্ট মেথড কি, তারপর আরও রয়েছে ইন্ডাকটিভ কি, ডিডাকটিভ কি, সবগুলো আমরা একটি ক্লাসে ডিসকাস করেছি, সেটা আপনারা অবশ্যই দেখবেন। ত্রুটিপূর্ণ পাঠ অভ্যাস তৈরি হওয়ার অন্যতম কারণ কি? ত্রুটিপূর্ণ পাঠ অভ্যাস যখন আমরা তৈরি করতে চাই, এই তৈরি হওয়ার অন্যতম কারণ কি? বহুভাষিকতা, দ্বিভাষিকতা, অতিরিক্ত ভিড়যুক্ত শ্রেণীকক্ষ, পড়ার সময় আঙ্গুল দিয়ে নির্দেশিত করা অথবা দৃষ্টিকে আঙ্গুল দিয়ে পরিচালনা করা। আমরা একদম ভুল ছাড়া ত্রুটিপূর্ণ কোনো পড়ায় কোনো ভুল হবে না, একদম যে অভ্যাস করি, তো অভ্যাসের কারণে আমাদের কি করে আমাদের অভ্যাসটা করতে হবে? এই ক্ষেত্রে কারেক্ট আনসার, পড়ার সময় ছোট শিশুদের যদি আঙ্গুল দিয়ে নির্দেশ করি অথবা দৃষ্টিকে যদি আঙ্গুল দিয়ে পরিচালনা করি, তাহলে এই অভ্যাসটা যদি গড়ে তুলতে পারি, তাহলে এটা যে যেখানে যদি সে যদি নিচে যদি আঙ্গুল দিয়ে যদি সে যদি দেখে যে এটা যেমন কলম, এটা হচ্ছে ক, এটা হচ্ছে ল, এটা হচ্ছে ম, এটা যদি সে যদি আঙ্গুল দিয়ে যদি সে যদি দেখে, তাহলে তার মাথায় সেটা থেকে যাবে যে ইট ইজ ক, ইট ইজ ল, এটা তার মাথায় থাকবে। সুতরাং সে খুব ভালো করে জিনিসটাকে কি করতে পারবে? শিখতে পারবে, বুঝতে পারবে। নেক্সট কী হবে কারেক্ট অ্যান্সার বলুন তো? নিম্নলিখিতের মধ্যে কোন শিখন
পঠন সমস্যার সমাধান শব্দজ্ঞান পদ্ধতি অর্থাৎ পুরানা পদ্ধতিতে সম্ভব। নিম্নলিখিতের মধ্যে কোন শিখন, যেটা কি বলেছে পঠন সমস্যার সমাধান শব্দজ্ঞান পদ্ধতিতে অর্থাৎ পুরানো পদ্ধতিতে সম্ভব? বাক্য গঠনের ক্রমে সাহায্য করা, সঠিক উচ্চারণ, শিশুরা ব্যাখ্যা সমস্যার মোকাবিলা করে না, উপরোক্ত সবগুলি। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে পঠন সমস্যার সমাধানের ক্ষেত্রে পুরানা পদ্ধতিতে প্রথমে আগে সঠিক উচ্চারণের উপর বেশি ফোকাস দেওয়া হতো, সুতরাং এখানে কারেক্ট আনসার হবে সঠিক উচ্চারণ ইজ দ্য রাইট আনসার। নিম্নলিখিতের মধ্যে কোনটি দক্ষতা উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? নিম্নলিখিতের মধ্যে কোনটা দক্ষতা উদ্দেশ্য বা স্কিল অবজেক্টিভের ক্ষেত্রে এটা সম্পর্কযুক্ত নয়? এটা কারেক্ট আনসার কী হবে? পড়া, লেখা, শোনা এবং ভাষার আগ্রহ। কারেক্ট আনসার কী হবে বলুন তো? নিম্নলিখিতের মধ্যে কোনটি দক্ষতা উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? পড়া, লেখা, শোনা নাকি ভাষার আগ্রহ? ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে চারটা: লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, অর্থাৎ কি শ্রবণ, কথন, পঠন, লিখন। তো শ্রবণ, পঠন, লিখন তো আছে, কিন্তু ভাষার আগ্রহ এই ক্ষেত্রে সেটা ল্যাঙ্গুয়েজ স্কিলের অবজেক্টিভের মধ্যে নয়, সম্পর্কযুক্ত নয়, সুতরাং এটা কারেক্ট আনসার হবে ভাষার আগ্রহ। ভাষার উন্নয়নকে যে বিষয়ে প্রভাবিত করে তা হলো, ভাষার উন্নয়নকে কোন বিষয়টা প্রভাবিত করতে পারে? স্বাস্থ্য, মেধা, ব্যক্তিগত পার্থক্য না উপরোক্ত সবগুলি? তো ভাষার উন্নয়ন করতে গেলে আমাদের এই স্বাস্থ্য বিষয় জানতে হবে, কোন ছাত্রের মেধা কতটুকু, মেধার উপরে কিন্তু ভাষার উন্নয়ন নির্ভর করে। ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রেও কিন্তু ভাষার উন্নয়ন, যে ছাত্র একটু ভালো ব্যক্তিগত দিক দিয়ে সে কিন্তু পারে, যার ছাত্র স্বাস্থ্য ভালো তার মেধাও কিছুটা ভালো হবে, বা তার মেধা ভালো সে কিন্তু ভালো ভাষা উন্নয়ন করতে পারে। অর্থাৎ এখানে সবগুলি কারেক্ট আনসার, সবগুলি কারেক্ট আনসার মানে উপরোক্ত সবগুলি। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট ইন দিস কোয়েশ্চন। পঠনের সময় নিচের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? দেখুন কারেক্ট আনসার কী হবে আপনারা কমেন্ট করুন। পাঠ্য বিষয়ের সব শব্দগুলি পড়া, পাঠের অর্থ বুঝে নেওয়া, সাবলীলভাবে পড়া না উচ্চ কণ্ঠে পড়া? কী হবে ভাই কারেক্ট আনসার বলুন তো? পঠনের সময় নিচের কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? পাঠ্য বিষয়ের সব শব্দগুলি পড়া, পাঠের অর্থ বুঝে নেওয়া। আচ্ছা দেখুন, আমরা যখন রিডিং করি, রিডিংয়ের মূল উদ্দেশ্য কি আপনি জানেন? রিডিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমি একটা জিনিস পড়লাম, শুধু পড়ে গেলাম, কি পড়লাম যদি আমি বুঝতে না পারি তাহলে সেই পড়াটা আমার পড়া হলো না। দিস রিডিং ইজ নট রিডিং। রিডিং উইথ কম্প্রিহেনশন, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। কি পড়লাম সেই পড়ার অর্থটা আমাকে কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু পড়া হলো না। আজকে এখানে পেপারে একটা পেপার পত্রিকা প্রকাশ পেয়েছে যে আজকে ওখানে একটা লটারি লাগবে। তো প্রত্যেকজনকে যারা লটারির টিকিট কাটবে তাদের প্রত্যেকের লটারি লাগবে 50,000 টাকা করে। যারা এখানে লটারি কাটবে তারা প্রত্যেকের 50,000 টাকা করে তারা পাবে, যারা লটারি আজকে কাটবে। আজকের এই ধরনের অফার, তো অফারের প্রাইস হচ্ছে কি 50 টাকা। যারা 50 টাকা দিয়ে লটারি কাটবে তাদের প্রত্যেকে কিন্তু 50,000 দেওয়া হবে। আপনি কি করলেন, জিনিসটা পড়লেন, দেখে দেখে পড়লেন, পড়ে শেষ খতম, আপনি কিছু বুঝলেন না, তাহলে এই পড়ার কি গুণ থাকলো? আপনি যদি পড়ে যদি জিনিসটা বুঝতে পারতেন যে ইয়েস এখানে তো দিয়েছে, আমি যদি 50 টাকা টিকিট করি তাহলে 50,000 পাবো, সেটা মানে আপনি ভেবে নিন সেটা রিয়েল। আসলে আদৌ সেটা রিয়েল নয়, কিন্তু আপনি ভেবে নিন সেটা রিয়েল। যদি এটা রিয়েল হয় তাহলে আপনি কি করবেন, এই পড়ে সঙ্গে সঙ্গে একটা টিকিট আপনি বুক করবেন 50 টাকা দিয়ে, যে আপনার 50,000 টাকা প্রয়োজন, তাই না? কারণ এখানে ফ্রি পাচ্ছি ভাই, ফ্রি যদি আমি ফ্রি পাই তাহলে কি ছেড়ে দেবো? মোটেই না। সুতরাং কি পড়ে জিনিসটাকে আমার বুঝতে হবে, পাঠের অর্থ বুঝে নেওয়া ইজ দ্য রাইট আনসার। তো আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, শিশু সাহিত্য পত্রিকা থেকে একটি গল্প পড়াকে কি বলা হবে? শিশু সাহিত্য পত্রিকা থেকে একটি গল্প পড়াকে কি বলা হবে? গভীর পাঠ, পুঙ্খানুপুঙ্খ পাঠ, ব্যাপক পাঠ না অগভীর পাঠ? একটা শিশু সাহিত্য পত্রিকা রয়েছে, এখান থেকে আপনি গল্প পড়ব, তো এই গল্প পড়াকে কি বলা হবে?
দেখুন সিটেট পরীক্ষার বাংলা ক্লাস আমাদের এই চ্যানেলে আপনারা সম্পূর্ণ কোর্স আপনারা পাবেন। বাংলা যে প্যাসেজ রয়েছে প্যাসেজের সমস্যার সমাধান আমরা সলভ করব, পোয়েম রয়েছে পোয়েম সলভ করব, বাংলা গ্রামার রয়েছে গ্রামার সলভ করব, বাংলা প্যাডাগজি রয়েছে প্যাডাগজি সলভ। এই 4টা বিষয় থেকেই তো আমাদের 30 মার্কস আসবে। পেপার 1 বলুন, পেপার 2 বলুন, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 বলুন, এর বাইরে তো আসবে না। ঠিক আছে, আমরা গ্রামারের একটা গাইডবুক বানিয়েছি, পেডাগজির একটা গাইডবুক বানিয়েছি, এর বাইরে প্রশ্ন আসার কোনো চান্সই নেই ভাই। সুতরাং এখান থেকেই আমাদের সবগুলো প্রশ্নই আসবে। সুতরাং আর ভাববো কেন, দেরি কেন? এখনই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটা ক্লাস নিয়মিত দেখুন, ফ্রি অফ কস্টে আপনারা ক্লাস পাবেন। ক্লাসের জন্য কোনো ফি আপনারা দিতে হবে না, শুধুমাত্র আপনাদের একটু সময় দিতে হবে। একটু সময় দিন আমাদের, ঠিক আছে ভাই। এবং যেখানে যার প্রবলেম, যার যেটা সমস্যা রয়েছে, এই সমস্যাটা আপনারা তুলে ধরুন কমেন্ট বক্সের মাধ্যমে, যে স্যার আমার ওই জায়গায় সমস্যা, আমি চেষ্টা করব, বা আমরা যেটা টিম রয়েছে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই সমস্যার সমাধানগুলো করে দেওয়ার। তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার দেখি, শিশু সাহিত্য পত্রিকা থেকে একটি গল্প পড়াকে কি বলা হবে? তো 120-এর কারেক্ট আনসার হবে এখানে ব্যাপক পাঠ বা এক্সটেন্সিভ রিডিং। তো ইন্টেনসিভ, স্ক্যানিং, এক্সটেন্সিভ, স্কিমিং, এই সবগুলো কিন্তু আমরা অলরেডি রিডিংয়ের যেটা কনসেপ্টের ক্লাস ছিল, একটা আমরা প্যাডাগজির আমরা একটা সিরিজ স্টার্ট করেছিলাম যেটাকে বলা হয় ফাউন্ডেশনাল কোর্স বলে। তো সেই ফাউন্ডেশনাল কোর্সের সবগুলি টপিক নিয়ে আমরা আলাদা আলাদাভাবে ডিসকাস করেছি, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই ক্লাসটা দেখবেন, এখান থেকে আপনারা সবগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে একটি শেয়ার করতে ভুলবেন না। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে আপনি আমাদের ক্লাসগুলোকে অবশ্যই একটি করে শেয়ার করুন, এটাই আপনাদের কাছে আমাদের প্রাপ্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।